বহুল প্রতীক্ষার পরে থেলাপতি ভিজায় ববি দেওল, পূজা হেগড়ে ও মমিতা বাইজু অভিনীত জানা নায়াগান মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা জেলের ভেতরে থাকা এক কনস্টেবল জেলারকে কল দেয় আর জানায় এই জেলে 20টি কয়েদিকে ট্রান্সফার করা হয়েছে। তখন জেলার ওকে বলে ওদেরকে এ ব্লকে রাখার জন্য। ওপর থেকে অর্ডার এসেছে যে ওদেরকে বি ব্লকে রাখতে হবে। তখন কিছু চিন্তা না করেই জেলারও পারমিশনটা দিয়ে দেয়। তারপর ওই কয়েদিগুলোকে বি ব্লকে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরেই জেলারটা আবার ফোন দেয় সেই কনস্টেবলকে এবং জিজ্ঞাসা করে বি ব্লকে কি কোনো স্পেশাল ভিআইপি রয়েছে। কনস্টেবল জানায় আমা নামের এক বিজনেসম্যান আছে সেখানে। এর আগে যে সরকার ছিল তার বেশিরভাগ টাকা আসতো ওর কাছ থেকেই। এটা শুনে থমকে যায় জেলার আর বলে তাড়াতাড়ি ওই কয়েদিগুলোকে থামাও। কনস্টেবল জানায় চিন্তার কোনো কারণ নেই স্যার, ওখানে এমন একজন আছে যে ওদেরকে থামিয়ে ফেলবে। দেখা যায় এখানে আসা কয়েদিগুলো ওই লোকটাকে অ্যাটাক করে। জানের ভয়ে সেই লোকটাও দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে ওকে ধরে নিয়ে চলে আসে মাঠের মধ্যে। ওকে খানিকটা উত্তম মাধ্যম মারধর করে। তারপর একদম ওকে জানে মেরে ফেলবে, ঠিক তখনই ধামাকাদার এন্ট্রি নেয় একজন কয়েদি। ওর ভাবসাব দেখেই সেখানে থাকা অনেকেই ভয় পেয়ে যায় এবং সেই লোকটাকে কিছুই আর বলে না। আরও এসে ওকে এটা ওটা বোঝাতে থাকে। ওনার নাম থেলাপতি ভেতরিকোন্ডান। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। সেখানে যে কয়জন কয়েদি ঢুকেছিল সবাই এখানে উপস্থিত ছিল না। কয়েকজন অন্যদিকে খুঁজতে গিয়েছিল সেই লোকটাকে। কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসে সেই মাঠের মধ্যে আর ওদেরকে বলতে থাকে এখনও তোরা আমাকে কিছু করিসনি। এই কথা শুনে এরা তো ওদেরকে অনেক করে বারণ করতে থাকে যে কিছুটা সময় চুপ থাক তোরা, কিন্তু ওরা কোনো কথাই শোনে না। পাশ থেকে একটা পাথর তুলে নিয়ে ঢিল মারে। সেটা গিয়ে থেলাপতির গায়ে লাগার আগেই সেটা ধরে ফেলে থেলাপতি। তারপর ওদেরকে মারতে শুরু করে দেয়। এক এক করে সবাইকে বেধম পিটনা দেওয়া দেয়। ততক্ষণে সেখানে জেলারও চলে এসেছিল আর ভেতরে হতে থাকা কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যায়। ওর সাথে ছিল ছোট্ট একটা মেয়ে। থেলাপতি যে ওদেরকে মারছিল এটা দেখে আরও অনেকগুলো কয়েদি সেখানে চলে আসে এবং থেলাপতিকে মারার চেষ্টা করে। তখনই দেখা যায় সেখানে থাকা থেলাপতির কিছু অনুসারীরা ওদেরকে প্রচুর মারধর করে। ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয় না। এই কয়েদিটাকে বাঁচানোর জন্য থেলাপতিকে ডেকে পার্সোনালি ধন্যবাদ জানায় জেলার। তখন থেলাপতি আবার ওর মেয়ের সঙ্গে মজা করছিল। আসলে থেলাপতির এই মারামারির স্টাইলগুলো দেখে অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল ছোট্ট ওই মেয়েটি। ওর নাম ভিজি। কাহিনীটা শিফট হয়ে অন্য একটা দেশ দেখানো হয়। সেখানে অনেকগুলো সন্ত্রাসী গাড়ি নিয়ে যেতে থাকে কোনো একটা জায়গায়। কিছুক্ষণের মধ্যেই খবরটা পেয়ে যায় পুলিশরা আর ওই জায়গাটা পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। আসলে জেলের মধ্যে একজন ভয়ঙ্কর কয়েদিকে কিছুক্ষণ আগেই এনে আটকে রাখা হয়েছে আর তাকে ছাড়ানোর জন্যই তার দলবল লোকজন নিয়ে এসেছে এখানে। দেখতে দেখতে ওরা সবাই চলে আসে সেখানে এবং অ্যাটাক করে বসে। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার বন্দুকযুদ্ধ। কিন্তু এখানকার পুলিশের হাতে যে সকল অস্ত্রপাতি ছিল তার থেকে ভারী ভারী অস্ত্র ছিল সেই সব সন্ত্রাসীদের কাছে। এজন্য পুলিশরা ওদের কাছে পরাস্ত হয় আর ওরা ছাড়িয়ে ফেলে সেই লোকটাকে। অবশ্য সে নিজেও অনেকগুলো পুলিশকে মেরে ফেলেছিল। ওর নাম জন হিমলার। এদিকে থেলাপতির মা অনেক অসুস্থ হয়েছিল, এজন্য সে তার ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কিন্তু কোর্ট থেকে পারমিশন পায় না থেলাপতি। এজন্য সে অনেক মন খারাপ করে বসেছিল। তখন ওই জেলারটা নিজ দায়িত্বে থেলাপতিকে নিয়ে গিয়ে ওর মায়ের সঙ্গে দেখা করিয়ে দেয়। ওর মা শেষ কিছু কথা বলার পরেই মারা যায়। আর সেই জেলারের জন্য অন্ততপক্ষে থেলাপতি তার জীবিত মাকে শেষবারের মতো দেখতে পারল। এরপর কেটে যায় কিছুদিন। থেলাপতি গিয়ে এক কনস্টেবলকে জিজ্ঞাসা করে জেলারকে আর দেখছি না কেন। তখন ওই কনস্টেবলটা বলে আপনাকে বিনা অনুমতিতে আপনার মায়ের সঙ্গে দেখা করিয়েছিল, এর জন্য উনি সাসপেন্ড হয়েছেন। এটা শুনে মন খারাপ হয়ে যায় থেলাপতির যে তাকে হেল্প করতে আজকে গিয়ে জেলারের এই দশা। এরপর কেটে যায় আরও কিছুদিন। জেল থেকে ছাড়া পেয়ে যায় থেলাপতি। সেখান থেকে সে সোজা চলে যায় জেলারের বাড়িতে। ভিজিওকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। ওরা দুজনে অনেক মজমাস্তি করতে থাকে। আর থেলাপতি যে ছাড়া পেয়েছে এটাতে জেলারও খানিকটা খুশি। এভাবে কিছুক্ষণ কাটার পরে জেলারের ফোনে একটা কল আসে, ওকে কোনো একটা জায়গায় আর্জেন্টলি যেতে হবে। তখন থেলাপতি জানায় কোনো সমস্যা নেই, আপনি আসার আগ পর্যন্ত আমি ভিজিকে ঠিকঠাক করেই দেখে রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। এজন্য থেলাপতির উপরে ভরসা করে জেলার মেয়েকে রেখে এই বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যেতে থাকলে হঠাৎ করেই পাশ রাস্তা দিয়ে একটা ট্রাক এসে ধাক্কা মারে সেই জেলারকে। অনেক বাজে অবস্থা হয়ে যায় জেলারের। ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবরটা জানার সাথে সাথেই থেলাপতি সেখানে চলে আসে। তখন ওর হাত ধরে দু একটা কথা বলেই মারা যায় জেলার। আর মারা যাওয়ার আগে ভিজির একটা ছবি দেয় যেটাতে সে মিলিটারি ড্রেস পরা ছিল। তার মানে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল যে সে বড় হয়ে মিলিটারি হবে। আর এখন থেলাপতিকে এই ছবিটা দেওয়ার একটাই কারণ হচ্ছে
জেলারের শেষ ইচ্ছা তার মেয়ে যেন সেনাবাহিনীতে যোগ দেয়। এরপর থেকে ছোট্ট ভিজিকে বড় করতে থাকে থালাপতি। একদম নিজের বাবার মতোই ওর সব কাজকর্ম করত। যখন যা প্রয়োজন ছিল সেগুলোই করত থালাপতি। তবে ভিজির একটা সমস্যা ছিল, আচমকা ওর সামনে কিছু ঘটে গেলে তার নিঃশ্বাস আটকে যেত। অনেক বাজে অবস্থা হয়ে যেত ভিজির। এজন্য ওকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায় থালাপতি। তখন ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থালাপতিকে জানায় ওর চোখের সামনে হয়তোবা কোনো একটা বড় রকমের দুর্ঘটনা হয়েছিল, যেটা সে কোনোভাবেই ভুলতে পারে না। এজন্য যখনই আচমকা ওর সামনে কিছু ঘটে তখনই ওর অবস্থা এরকম খারাপ হয়ে যায়। ওর এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে ওকে সাহসী করে তুলতে হবে, আর সাথে ওর মস্তিষ্কও অনেক শক্তিশালী করতে হবে। এই কথা শোনার পর থেকেই থালাপতি ওকে বিভিন্ন ট্রেনিং দিতে শুরু করে যেন সে বড় হয়ে শক্তিশালী একজন মেয়েতে পরিণত হয়। এরপর কেটে যায় কয়েক বছর। এখন ভিজি অনেকটাই বড় হয়ে গেছে। সে এখন কলেজে পড়াশোনা করে। একদিন সে তার কলেজ ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যাবে বলে ডিসাইড করে। সে আর তার এক বান্ধবী স্কুটি নিয়ে বের হয়। প্রতিমধ্যে একটা পুলিশের গাড়ির সাথে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ওরা দুজন। এই পুলিশ অফিসারটা ছিল আবার অনেক বজ্জাত টাইপের। সে প্রচণ্ড ভয় দেখাতে থাকে ভিজিকে। এই সকল ব্যাপার স্যাপার ঘটে যাওয়াতে সেই ছোট্টবেলার ওই সমস্যাটা আবারও হয়ে যায় ভিজির। তার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। তারপরে পুলিশটা মনে করে যে সে হয়তোবা নাটক করছে, এজন্য ওকে ধরে নিয়ে পুলিশ ভ্যানে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে। এই ব্যাপারটা পর ওর বান্ধবী একজনকে কল দিয়ে জানায়। ওনার নাম কায়েল। উনি বয়সে এদের থেকে অনেক বড়, কিন্তু তারপরেও এদের সাথেই মেলামেশা ওর। কলটা পেয়ে কায়েল সাথে সাথেই চলে আসে থালাপতির বাড়িতে এবং ওকে সব কিছু খুলে বলে। তখন থালাপতি একজনকে কল দেয় এবং ব্যাপারটা দেখতে বলে। দেখা যায় সেই লোকটা পুলিশ অফিসারকে ফোন দিয়ে তাড়াতাড়ি করে ভিসিকে ছাড়তে বলে, না হলে ওদের যে বাজে অবস্থা হবে এ সম্পর্কেও জানায়। এই কথাটা শুনে অনেক ভয় পেয়ে যায় সেই পুলিশ অফিসারটা, আর ভিজিকে নিয়ে সাথে সাথেই চলে আসে ওর বাড়িতে। থালাপতির কাছে বুঝিয়ে দেওয়ার পরেও অনেক করে মাপ চাইতে থাকে সেই পুলিশ অফিসারটা। থালাপতির আসল পরিচয় কী, আর কেনই বা ওর একটা ফোন কলেই এত ভয় পেয়ে গেল এই পুলিশ অফিসারটা, সেটা একটু সামনের দিকে গিয়ে জানতে পারা যাবে। ওকে বাড়িতে যখন রেখে যাওয়া হয় তখন ভিজির ওপরে খানিকটা রেগে যায় থালাপতি, কিন্তু ভিজিকে একটু মন খারাপ করতে দেখে আবার ওর ওপরে থাকা সব রাগ পানি হয়ে যায়। তারপর সেখান থেকে চলে যায় থালাপতি। তখন কায়েল ভিজিকে জিজ্ঞাসা করে, এটা তোমার কে হয়? ভিজি জানায়, এটা আমার আঙ্কেল। আসলে কায়েলের ভাবসাব দেখে বোঝাই যাচ্ছিল যে থালাপতির প্রেমে পড়ে গিয়েছিল কায়েল। এদিকে দেখা যায় সমুদ্রে দিয়ে একটা জাহাজ আসছিল। সেই জাহাজের মধ্যে ছিল অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র। কিছুক্ষণের মধ্যেই সেই জাহাজটাতে অ্যাটাক করে জন হেলমার ও তার দলবল। জন গিয়েই তো জাহাজের ক্যাপ্টেনদেরকে মেরে ফেলে। তারপর সেখান থেকে ওই জাহাজে থাকা বিভিন্ন অস্ত্র চালাতে শুরু করে জন। ওর লোকজনেরাও মারছিল জাহাজে থাকা ক্রুদের। দেখতে দেখতে পুরো জাহাজকে ওরা একদম ধ্বংস করে ফেলে। তারপর আবার নিজেদের স্পিডবোটটা নিয়ে ফিরে আসে। এই ব্যাপারটা নিয়ে দেশের মধ্যে তো একদম তোলপাড় হয়ে যায়, কারণ এটা ছিল দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সরকার পর্যন্ত একদম নড়ে চড়ে বসে। দেখা যায় দেশের একজন মিনিস্টার দেখা করতে চলে আসে জনের সাথে। আসলে অনেক আগে থেকে এই পুরো সরকারটাই জনের সঙ্গে মিলিত ছিল, আর জনের কথা মতোই বিভিন্ন কাজকর্ম করত। অন্যদিকে ভিজিকে ট্রেন করতে থাকে থালাপতি, কিন্তু এই সকল ব্যাপার স্যাপারগুলোতে একদমই পারদর্শী ছিল না ভিজি। তবে তারপরে ওকে প্রচুর পরিমাণে প্রেশার দিত থালাপতি। আসলে সে তো এটা নিজের জন্য করছিল না। ভিজির বাবার শেষ ইচ্ছা ছিল তার মেয়ে যেন একজন সোলজার হয়। তবে ভিজি চাইতো এখন বিয়ে করে ফেলতে, এই জন্য ট্রেনিং ওর একদমই ভালো লাগতো না। ওর অবশ্য একটা বয়ফ্রেন্ডও ছিল। একদিন যখন থালাপতি একটা শপিং মলে এসেছিল তখন ওকে ফলো করতে করতে সেখানে চলে এসেছিল কায়েল। তারপর ওর সাথে কথা বলে কায়েল। প্রথমে তো থালাপতি ওকে চিনতেই পারছিল না। তারপর কায়েল যখন তার পরিচয় দেয় তখন চিনতে পারে, তবুও মজা করে ওকে আন্টি ডাকে। এটাতে খানিকটা রাগান্বিত হয়ে যায় কায়েল। কায়েল আসলে একজন ক্রাইম রিপোর্টার। সে মূলত সিরিয়াল কিলারদের নিয়ে লেখালেখি করত। এরপর থেকে দুজনের কথাবার্তা মাঝে মধ্যে হতে থাকে। এরকম চলতে চলতে একসময় থালাপতি কায়েলকে একটা রিকোয়েস্ট করে বসে। আসলে গত 3 বছর ধরে সে ভিজিকে মিলিটারি হওয়ার ফর্মটা পূরণ করতে বলছিল, কিন্তু কিছুতেই ভিজি সেটা পূরণ করতো না। ওকে বুঝিয়ে শুনিয়ে যে কোনো মূল্যে এটাকে সাইন করে দিতে বলে, কারণ ভিজি এবং কায়েলের সম্পর্ক ছিল মোটামুটি ভালো। হয়তো ওর কথা শুনলেও শুনতে পারে ভিজি। তখন কায়েলও রাজি হয়ে যায় কাজটা করে দেওয়ার জন্য। আর যদি সেই কাজটা করতে পারে তাহলে থালাপতির চোখে একটা ভালো অবস্থান তৈরি হবে। একদিন ওদের গ্রামে একটা অনুষ্ঠান চলছিল। সেখানে সবাই খুবই নাচানাচি করছিল। ভিজিও এর বিপরীত নয়। তবে হঠাৎ করে একটা পুতুল দেখে অনেক বাজে অবস্থা হয়ে যায় ভিজির। তখন সেই ছেলেটার সাথে গিয়ে ধস্তাধস্তি করতে শুরু করে দেয় ভিজি। এক পর্যায়ে সেই পুতুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর অজ্ঞান হয়ে যায় ভিজি। তারপর পরে ওকে একটা ডাক্তারের কাছে আনা হয়। ইনি ছিলেন আসলে একজন সাইকিয়াট্রিস্ট। তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানান
ভিজির ছোটবেলাতে তার চোখের সামনেই তার মাকে মেরে ফেলেছিল দুর্বৃত্তরা। আসলে তখন ওরা এমনই একটা পুতুলের ভেতর থেকে বন্দুক বের করেছিল, এজন্যই ওই রকম পুতুল দেখে ট্রমাটাইজ হয়ে গিয়েছিল ভিজি। তার পরপরই থেলাপতি আর কাইল চলে যায় ভিজিদের পুরনো বাড়িতে। ওখানে খোঁজবাজ করতে শুরু করে। ওই একই রকম দেখতে একটা পুতুল ওরা খুঁজে পায়। তারপর সেটার চেন খুলতেই দেখতে পায় ওর ভেতরে একটা বন্দুক। এরপর খুঁজতে খুঁজতে একটা চাবিও খুঁজে পায় ওরা। তারপর ঘাটাঘাটি করতে থাকে যে এই পুতুলগুলো আসলে বানায় কারা আর ডিস্ট্রিবিউট কারা করে। এগুলো নিয়ে খোঁজাখুঁজি করতে করতে অনেক চাঞ্চল্যকর তথ্য পায় ওরা দুজন। গোটা দেশে এরকম কয়েকটা কোম্পানি আছে, তাদের থেকে এই পুতুলগুলো যারা পারচেস করেছিল ওদের লিস্ট নিয়ে আসা হয়। ভালো করে একটু রিসার্চ করে দেখতে পায় যারা এই পুতুলগুলো কিনেছিল তারা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত। এগুলো দেখে ওরা বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা তো আছে এবং এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন করতে থাকে। এদিকে ভিজিকে অনেক করে বোঝানোর পরেও কোনো লাভই হয় না। হঠাৎ করে একদিন ভিজি তার প্রেমিককে কল দিয়ে বলে, আমার বাড়ি থেকে আমাকে অনেক ঝামেলা করছে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসো। এজন্য পরদিন সকালবেলাতেই সে তার বাবা মা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে চলে আসে ভিজিদের বাড়িতে। প্রথমে থেলাপতি একটু রাগান্বিত থাকলেও পরে বসে কথা বলার জন্য। ছেলেটার বাবা ছিল একদমই ন্যারো মাইন্ডেড, সে কারো কোনো কথাই শুনতো না। আর বিয়ের পরে ভিজিকে নিয়ে গিয়ে আর পড়াশোনা করাবে না বলেও জানায়। ওর মতে মেয়েদের জন্মই হয়েছে সংসার করার জন্য। আরও অনেক আজে বাজে কথা বলতে থাকে সেই লোকটা। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় থেলাপতি আর সেই লোকটার কলার ধরে বসে। তারপর ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সাথে ওকে অনেক হুমকিও দেয় যেন দ্বিতীয়বার তোকে আমি এখানে না দেখি। এই ব্যাপারটাতে ছেলেটা অনেক রেগে যায় আর ভিজিকে বলে, তুমি কাজটা একদমই ঠিক করলে না, আমাদের ডেকে নে তারপর আমার বাবাকে এভাবে অপমান করলে তোমার চাচাকে দিয়ে। তারপর রাগ করে সেখান থেকে চলে যায় ওরা। এই ব্যাপারটাতে ভিজি থেলাপতির উপরে অনেক বেশি রেগে যায় আর আজেবাজে অনেকগুলো কথাও বলে সে থেলাপতিকে। আসলে ভিজি তার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল। এর জন্য গত 12 বছর ধরে তার জন্য থেলাপতি যে কত কি স্যাক্রিফাইস করেছে এগুলো তার চোখেই পড়ছিল না। এই ব্যাপার স্যাপারগুলো ঘটে যাওয়াতে থেলাপতি অনেক কষ্ট পেয়ে যায়। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এইভাবেই সময় কাটতে থাকে। হঠাৎ করেই ভিজির হাতে একটা ফাইল পড়ে যায়। এই ফাইলের মধ্যে ছিল জনের কুকর্মের সকল নথিপত্র। আসলে ফাইলটা অনেক কষ্ট করে তার নিজের জীবন বাজি রেখে এক সাংবাদিক কালেক্ট করেছিল। ওই দিক দিয়ে যখন ভিজি ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল তখন ওর হাতে ফাইলটা তুলে দিয়ে বলে সিএমকে দেখানোর জন্য। অনেক করে রিকোয়েস্ট করাতে ভিজি রাজি হয়। তখন সে সেটা নিয়ে চলে যায় সিএমের কাছে আর তাকে গিয়ে সেই ফাইলটা দেয়। এই ফাইলটা দেখে তো অবাক হয়ে চেয়ে থাকে ভিজির দিকে সিএম। সেখান থেকে ফাইলটা সিএমকে দিয়ে আবারও বাড়িতে চলে আসে ভিজি। সে থেলাপতির সাথে একদমই কথাবার্তা বলছিল না। একবার তো এমন হয়েছিল যে সে খাবার টেবিলে খাবার খাচ্ছিল। থেলাপতি যখন সেখানে খেতে চায় তখন সেখান থেকে নিজের থালাটা নিয়ে উঠে যায় ভিজি। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে খুবই কষ্ট পেয়ে যায় থেলাপতি। সেদিন রাত্রেবেলাতে থেলাপতি একটা চেয়ার নিয়ে ওদের বাইরে বসেছিল। ঠিক তখনই সেখানে অনেকগুলো গুন্ডাপান্ডা চলে আসে ভিজিকে মারার জন্য। আসলে ভিজি যে ফাইলটা সিএমকে দিয়েছিল সেটা আবার কারো থ্রুতে চলে গিয়েছিল জনের কাছে। তখন জন ভেবেছিল যে এই ফাইলটা সম্পর্কে হয়তোবা ভিজি সব কিছুই জানে, এর জন্য ও বেঁচে থাকলে হয়তোবা ঝামেলায় পড়তে হতে পারে ভবিষ্যতে গিয়ে জনকে, এই জন্য ওকে মরতে হবে। কিন্তু আসলে ভিজি তো জানতোই না যে ফাইলটার ভেতরে কি রয়েছে। তারপরে ওকে মারার জন্য ওর বাড়িতে চলে আসে সবাই। তখন বাইরেই বসেছিল থেলাপতি। ওর উপরে যখন একটু আলো পড়ে তখন থেলাপতিকে দেখে তো চমকে ওঠে সেই গুন্ডা পান্ডাদের লিডার, আর ওখান থেকে অনেক ভয় পেয়ে পালিয়ে আসে। ওদের হাইড আউটে আসার পরে সবাই ওকে জিজ্ঞেস করে, আপনি তো ভয় পেলেন কেন? লিডার তখন বলতে শুরু করে, অনেক দিন আগের কথা, আমরা সবাই গিয়েছিলাম জঙ্গলের মধ্যে থাকা একটা গ্রামের সবাইকে মেরে সেই জায়গাটা ফাঁকা করার জন্য। ওখানে গিয়ে আমরা সবাইকে মারতে শুরু করে দেই। ছেলেদেরকে তো দড়িতে ঝুলিয়ে মারতেছিলাম আমরা, আর বাচ্চাদেরকে মারার সিস্টেমটা ছিল একটু ভিন্ন। ওদের গায়ের মধ্যে খড়কুটো বেঁধে তারপর দড়ির সাথে সেগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর ওদের পুরো শরীর এবং সেই দড়িগুলোতে তেল ছিটিয়ে সেই দড়িটাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল যেন ওরা পুড়ে মারা যায়। ঠিক তখনই একটা ফালা চলে আসে সেই জায়গাটিতে এবং আমাদের মধ্যকার একজনের বুকের ভেতর দিয়ে ঢুকে যায়। তার রক্তেই সেই আগুনটা নেভে গিয়েছিল। তখন এন্ট্রি নিয়েছিল থেলাপতি। তার তরবারি দিয়ে সবাইকে সে কুচুকাটা করেছিল। ওখানে আমরা যতজন ছিলাম মোটামুটি সবাইকেই মেরে ফেলেছিল থেলাপতি। কোনো মতে লুকিয়ে আমি সেখান থেকে ভেগেছিলাম। আর ঠিক এ কারণে যখন ভিজির বাড়ির সামনে গিয়ে থেলাপতিকে দেখেছিলাম তখন আমি ভয় পেয়ে পালিয়ে এসেছি। থেলাপতি যতক্ষণ ভিজির সঙ্গে আছে ততক্ষণ ওকে মারাটা কোনোভাবেই পসিবল নয়। এজন্য ওকে মারতে হলে দুজনকে আলাদা করতে হবে, তাহলেই কেবলমাত্র ভিজিকে মারাটা পসিবল।
এই জন্য পরদিন সকালবেলাতেই ভিজির প্রেমিকের এক বন্ধুকে হায়ার করে ওরা ভিজিকে একটা জায়গায় নিয়ে আসার জন্য। প্ল্যান মোতাবেক ভিজি যখন কলেজে এসেছিল তখন সেই ছেলেটা ওকে এসে বলে, তোমার প্রেমিক তোমাকে অমুক জায়গাতে আমার সাথে যেতে বলেছে, সে ওখানে তোমার জন্য অপেক্ষা করছে। এটা বলে ওকে বাইকে তুলে নিয়েই চলে যায়। রাতে ওই গুন্ডাগুলোর বাড়িতে আসাতে সেদিন সকালবেলাতেই থালাপতি চলে গিয়েছিল পুলিশের কাছে। তখন পুলিশরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে ওকে জানায় ওই লোকগুলো গত 4 দিন ধরে ভিজিকে ফলো করছিল, হয়তো কোনো একটা ঝামেলা আছে। এই কথাটা শুনে খানিকটা ভয় পেয়ে যায় থালাপতি। তারপর ভিজি যখন সকালবেলাতে বাড়ি থেকে বের হতে চায় তখন ওকে অনেক করে বারণ করে থালাপতি, এমনকি নিজেও ওর সাথে যেতে চায়, কিন্তু ভিজি ওকে সাথে নেয় না। তারপরেও থালাপতি চলে এসেছিল ভিজির কলেজে, কিন্তু এসেই জানতে পারে ভিজিকে নিয়ে চলে গেছে ওর এক বন্ধু। এটাতে থালাপতির আর বুঝতে বাকি থাকে না যে কোনো একটা সমস্যা চলছে ওর সাথে। এজন্য সে তৎক্ষণাৎই চলে যায় পুলিশের কাছে এবং ওদেরকে ট্র্যাক করতে বলে। কিছুক্ষণের মধ্যে অবশ্য পুলিশরা ট্র্যাক করে ওদের এক্স্যাক্ট লোকেশনটা দিয়ে দেয়। এদিকে ভিজিকে নিয়ে সেই ছেলেটা চলে এসেছিল শুনশান একটা জায়গায়। সেখানেই ছিল জনের পাঠানো সন্ত্রাসী সেই লোকগুলো, আর এরাই সেই ছেলেটাকে ভাড়া করেছিল। ভিজিকে ওদের হাতে তুলে দিয়ে সেই ছেলেটা তার সাথে হওয়া কন্ট্রাক্ট মোতাবেক টাকা চায়, কিন্তু ওরা তো আসলে সন্ত্রাসী, ওরা কোনোভাবেই নিজেদের কথা রাখে না আর মেরে ফেলে সেই ছেলেটাকে। তারপর মারতে শুরু করে ভিজিকে আর জিজ্ঞেস করতে থাকে, তুই ফাইল সম্পর্কে কি জানিস, আর ফাইলটা তোকে কে দিয়েছে, সেই লোকটা এখন কোথায়। তবে এগুলো সম্পর্কে তো কিছুই জানতো না ভিজি, এই জন্য সে বারবারই বলছিল আমি এগুলোর কিছুই জানি না। কিন্তু ওর কোনো কথা না শুনে ওকে মারধর করতে থাকে ওরা। এমন করতে করতে এক পর্যায়ে জানে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে থালাপতি। ভিজির রক্ত দেখে তো অনেক বাজে অবস্থা হয়ে যায় থালাপতির, ওর মাথার সকল তারই যেন ছিঁড়ে যায়। তারপর ওখানে থাকা সবাইকেই মারতে শুরু করে দেয় থালাপতি, কাউকেই যেন একটুও ছাড় দিচ্ছিল না। ওর কলিজার টুকরা ভিজিকে আঘাত করেছে ওরা, এটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না থালাপতি এবং ওদেরকে জানোয়ারের মতো মারছিল। দেখতে দেখতে প্রায় ওদের সবাইকেই মেরে ফেলে। তখন এই খবরটা আবার একজনকে জনকে দেয়, এজন্য সে তার স্কিল ফাইটারদেরকে পাঠায় এখানে থালাপতিকে মারার জন্য। এতজনের সাথে ফাইট করে থালাপতি একটু দুর্বল হয়ে পড়েছিল, এজন্য ওরা এসেই ধরে ফেলে থালাপতিকে। তখন একজন গিয়ে ফোনটা দেয় থালাপতিকে জনের সাথে কথা বলার জন্য। কিছুক্ষণ ভয়েস কলে কথা বলার পরে ভিডিও কলটা অন করে জন। ওর চেহারাটা দেখে তো অবাক হয়ে যায় থালাপতি। আসলে জন আগে ছিল একজন পুলিশ অফিসার। পেছনের কিছু কাহিনী মনে পড়ে যায় থালাপতির। একজন পুলিশ অফিসার থেকে কিভাবে জন দেশদ্রোহী হয়েছিল এটা একটু সামনের দিকে গিয়ে জানা যাবে। ওকে দেখে বা শরীরে শক্তি পেয়ে যায় থালাপতি আর মারতে শুরু করে দেয় জনের স্পেশাল সেই লোকদেরকে। চোখের পলকেই ওদের কাম একদম তামাম করে ফেলে। তারপরে যে ফোনটাতে জন কানেক্টেড ছিল ওইটা নিয়ে ওকে থ্রেট দিতে শুরু করে থালাপতি, আর ক্যামেরাটা একটু উঁচু করে ধরে ওকে দেখায় যে দেখ তোর লোকজনের আমি কি অবস্থা করেছি, তোর অবস্থাও ঠিক এমনই করব আমি। তোর সাথে আমার আগের যে হিসাবটা ছিল সেটা তো আমি আগেই প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু এবারে এই নতুন চ্যাপ্টারটা তুই খুলে একদমই ঠিক করিসনি, নিজের মৃত্যু তুই নিজেই ডেকে এনেছিস। কিন্তু থালাপতির কথাতে একদমই ভয় পাচ্ছিল না জন। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় কয়েক বছর আগের কথা। একটা গ্রামের মানুষ খুব সুখে শান্তিতেই বসবাস করত। হঠাৎ করে সেই গ্রামের যারা লাল পানি খেত তাদের মধ্যে মৃত্যু হওয়া শুরু হয়। এরকম করে মোটামুটি 50 থেকে 70 জন মানুষ মারা যায় একদিনেই। ব্যাপারটাতে গ্রামবাসীরা সবাই বুঝতে পারে যে এটা তো কোনো ঝামেলা রয়েছেই, এটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়, নাহলে একসাথে এতগুলো মানুষ কোনোভাবেই মরতো না। এজন্য গ্রামের সবাই এক হয়ে সেই লাশগুলো নিয়ে মিছিল করতে শুরু করে। এদেরকে হত্যা করার পেছনে যারা রয়েছে তাদের শাস্তি চায়। কিন্তু আসলে এদের মৃত্যুর পেছনে যাদের হাত ছিল ওরা ছিল অনেক ভয়ঙ্কর সব মানুষ। এই সাধারণ মানুষ কোনোভাবেই ওদেরকে টাচ করতে পারবে না। তারপরেও নিজেদের জীবনের তোয়াক্কা না করে ওই লাশগুলো নিয়ে মিছিল করছিল এরা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পুলিশ এবং ওদেরকে থামানোর চেষ্টা করে, তবে ওদেরকে কোনোভাবেই থামাতে পারছিল না। এই জন্য পুলিশ ওদের ওপরে গুলি করতে শুরু করে। যে পুলিশদেরকে বেতন দেওয়া হয় সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, সেই পুলিশরাই ক্ষমতার লোভে সাধারণ মানুষদেরকে মারতেছিল। ওখানে থাকা প্রায় সকল মানুষকেই মেরে ফেলে ওরা। অল্প কিছু মানুষ সেখান থেকে পলায়ন করে, আর কিছু মেয়েদেরকে ধরে নিয়ে যায় কিছু সন্ত্রাসী। তবে জীবিত একটা মহিলা সেখানে বসেই অনশন করতে শুরু করে। সে আমরণ অনশনে বসে। এখানে হওয়া কার্যক্রম এবং ওই মহিলাটার অনশন দেখে পুরো দেশই কেঁপে উঠেছিল সেদিন। তখন জন ছিল বড় মাপের একজন পুলিশ অফিসার। সে এবং তার গার্লফ্রেন্ড দুজনেই ছিল বড় বড় 2টা পদে। তখন অবশ্য সে দেশপ্রেমিকই ছিল। পুলিশই যে এই কর্মকাণ্ডগুলো করেছিল এর জন্য অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল জন, এবং এসে সবাইকে অনেক গালমন্দ করতে থাকে। আর কেন পুলিশরা এরকম অ্যাকশন নিল এটা সম্পর্কে জানতেও চায়।
কিন্তু সেখানে থাকা অফিসারগুলো একজনও মুখ খুলছিল না। ঠিক তখনই সামনে থাকা একজন কনস্টেবল কথা বলে, কি ঘটেছে এবং কেন ঘটেছে সবকিছু খুলে বলতে থাকে জনকে। ওকে কয়েকটা ফাইলও দেখায়, কেন এতগুলো মানুষ একসাথে মারা গেছে আর কেনই বা পুলিশ সাধারণ জনগণের উপর এভাবে গুলিবর্ষণ করেছে এগুলো বলতে থাকে সেই কনস্টেবলটা। এইসব কিছুর পেছনে আছে বড় মাপের একজন পলিটিশিয়ান, ওনার নাম রাঙ্গা। ওনাকে এই প্রদেশের সবাই জমের মতো ভয় পেত, ওনার বিরুদ্ধে টু শব্দ করারও কারো সাহস নেই। এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় জন এবং রাঙ্গাকে গ্রেপ্তার করার জন্য ওর বাড়িতে এসে পৌঁছে। জনকে এখানে আসতে দেখে প্রথমে তোরা সবাই মনে করেছিল যে হয়তোবা কিছু টাকা পয়সার জন্য এখানে এসেছে, কিন্তু যখন জন ওকে বলে যে আমি তোকে এখানে গ্রেপ্তার করতে এসেছি, তখন এই ব্যাপারটা শুনে ওখানে থাকা সবাই হেসেই উড়িয়ে দেয়। তারপর জনকে ওর কলারটা ধরে ফেলে। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে সেখানে থাকা সবাই রাগান্বিত হয়ে যায়, কিন্তু ওদের সবাইকে থামায় রাঙ্গা আর জনকে বলে একটু বাইরে গিয়ে তুই দেখে আয়। তখন জন যায় বাহিরে এবং দেখতে পায় হাজার হাজার মানুষ রাঙ্গার বাড়ির বাহিরে এসে উপস্থিত হয়েছিল। আসলে রাঙ্গাকে যে একজন পুলিশ অফিসার গ্রেপ্তার করতে এসেছে এই খবরটা জেনে সবাই এখানে এসেছিল ওকে বাঁচানোর জন্য। এটা দেখে চমকে যায় জন। তারপর আবার ঘরের ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওর প্রেমিকাকে ধরে আনা হয়। এটা দেখে আর কিছুই বলতে পারে না জন। তখন দুজন সেখানে চলে আসে এবং জনের পুলিশের পোশাকটা ছিঁড়তে শুরু করে। শার্ট প্যান্ট সব কিছুই ছিঁড়ে একদম একাকার করে ফেলে। ওর সাথে যে কনস্টেবলটা এসেছিল তারও একই দশাই করে। তারপর সেই ছেঁড়া কাপড় চোপড়গুলো কনস্টেবলের হাতে ধরিয়ে দেয়। ওরা দুজনেই রাঙার বাড়ি থেকে বের হয় শুধু হাফ প্যান্ট পরে। মানুষ তো ওদের দেখে অনেক হাসাহাসি করছিল। এই সময়টায় নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল জনের। পরদিন সকালবেলাতে অনশন করতে থাকা সেই মহিলাটার কাছে এসে কিছু কাপড় চোপড় দিয়ে যায় রাঙার একজন লোক। এই কাপড় চোপড়গুলো ছিল ওই মহিলাটার ছোট্ট মেয়ের। তখন সেই কাপড় চোপড়গুলো একটা দড়িতে বেঁধে সেটাই পতাকা হিসেবে উড়িয়ে দেয় সেই মহিলাটা। এই ব্যাপার স্যাপার নিয়ে আবারও অনেক নিউজ হয়। একজন দুজন করে আরও অনেক মানুষ ওদের সাথ দিতে শুরু করে, কিন্তু তারপরই হয়ে যায় আবার ঝামেলা। রাঙার লোকজনেরা এসে আবারও এখানে ওদেরকে মারধর করতে শুরু করে। এই ব্যাপার স্যাপার দেখে ওপর থেকে সেখানে নিয়োগ দেওয়া হয় থালাপতিকে। যখন ওরা মহিলাটার ওপর অত্যাচার করতেছিল ঠিক তখনই সেখানে চলে আসে থালাপতি আর ওদেরকে একটা তলোয়ার দিয়ে কচুকাটা করতে শুরু করে। সেখানে থাকা কাউকেই ছাড় দিচ্ছিল না থালাপতি, সবাইকে একদম কেটে টুকরো টুকরো করে ফেলছিল। তারপর এসে সেই মহিলাটিকে খাবার খেতে দেয় থালাপতি, কিন্তু নিজের পরিবারকে সে হারিয়েছে, এমনকি গ্রামের সবাইকেও সে হারিয়েছে। এজন্য কোনোভাবেই নিজের অনশনটা সে ভাঙতে চাচ্ছিল না। তারপরে ওকে অনেক করে বলতে থাকে থালাপতি। হঠাৎ করে ওর ফোনে একটা কল আসে। আসলে রাঙ্গা কল দিয়েছিল ওকে। অনেক করে থ্রেট দেয় থালাপতিকে, কিন্তু লাভ তেমন একটা হয় না, একটুও ভয় পায় না থালাপতি রাঙ্গার কথা শুনে। কথাবার্তা শেষ করে সে একটু উপরে যায় কাজে। তারপর সে যখন বারান্দা থেকে বাইরের দিকে তাকিয়েছিল ঠিক তখনই সেখানে চলে আসে একটা গাড়ি। সেটার ভেতরে ছিল রাঙার লোকজনেরা। গাড়িটা একটা পাক দিয়ে উলঙ্গে একটা মেয়ের লাশ সেখানে ফেলে দিয়ে ওরা চলে যায়। আসলে এটা ছিল অনুসরণ করতে থাকা ওই মহিলাটির মেয়ের লাশ। তাকে ধরে নিয়ে কান্নায় ভেঙে পড়ে মহিলাটা। এটা দেখে তো অনেক রাগান্বিত হয়ে যায় থালাপতি। কিছুক্ষণের মধ্যে ওর ফোনে আবার একটা কল আসে। রাঙা তখন বিভিন্ন কটু কথা বলতে থাকে ওই মেয়ে এবং ওই মেয়ের মাকে নিয়ে। সাথে থালাপতিকে সে অনেক করে থ্রেটও দিতে থাকে। এগুলো শুনে তো থালাপতির রাগ তুঙ্গে উঠে যায়। সাথে রাঙা ওদের দুজনকে নিজের মেনশনে দাওয়াত দিয়েছিল। পরদিন সকালবেলাতেই থালাপতি এবং সেই মহিলাটা চলে আসে রাঙার বাড়িতে। সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল। তারপর ওরা চলে আসে ঘরের ভেতরে। ওদের সবাইকেই খাবার খেতে দেওয়া হয়। ওরা যখন খাবার খাচ্ছিল ঠিক তখনই মহিলাটিকে কষে একটা চড় লাগিয়ে দেয় রাঙা। তারপর অনেক আজে বাজে কথা বলতে থাকে সেই মহিলাটিকে। আসলে এতক্ষণ মহিলাটি জানতোই না যে রাঙাই আসলে সবকিছুর পেছনে রয়েছে। আর এই ব্যাপার স্যাপার দেখে সেখানে থাকা রাঙার লোকজনেরা তো প্রচণ্ড হাসাহাসি করতে শুরু করে। এই ব্যাপারগুলোতে আস্তে আস্তে রাগে ফুঁসতে থাকে থালাপতি। এরকম দেখতে দেখতে কিছুক্ষণ পরে ওর পাশে থাকা লোকটার বুকের মধ্যে একটা চাকু ঢুকিয়ে দেয় থালাপতি। এটা দেখে তো সবাই থ লেগে যায়, কারো মুখে এখন আর একটা কথাও নেই। এগুলো দেখে রাঙা দাঁড়িয়ে ওর ওপরে গরম দেখাতে থাকলে ওকে কষে একটা চড় লাগিয়ে দেয় সেই মহিলাটা। এরপর বেলকুনিতে গিয়ে রাঙার একজন লোক বাইরে থাকা সবাইকে বলে দেয় যে এখানে এই পুলিশ অফিসারটা রাঙাকে গ্রেপ্তার করতে এসেছে। তখন সবাই বাইরে হাঙ্গামা করতে শুরু করে এবং সেখানে থাকা পুলিশদেরকে মারতে থাকে। তারপর আস্তে আস্তে সেই বেলকুনিতে আসে থালাপতি। একটা সিটি দেওয়ার সাথে সাথে ওর লোকজনগুলো সব অ্যাক্টিভ হয়ে যায়। এখানে থালাপতির পার্সোনাল লোকও ছিল অনেক। তারা এলোপাথারি গুলি করতে শুরু করলে সেখানে থাকা মানুষজন সব শান্ত হয়ে যায়। তখন থালাপতি যেতে থাকে রাঙার দিকে। পথে সে একটা চাবুক খুঁজে পায়, সেটা নিয়ে গিয়েই মারতে শুরু করে দেয় রাঙাকে।
অনেকক্ষণ মারধর করার পরে সেই চাবুকটার গলাতে পেঁচিয়ে শুধু হাফ প্যান্ট পরিয়ে বাহিরে নিয়ে আসে। যেমন করে সে ওই পুলিশ অফিসারটাকে অপমান করেছিল ঠিক একইভাবে তাকে অপমান করতে করতে বাহিরে নিয়ে আসে থালাপতি এবং থানায় নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে দেয়। এদিকে দেখা যায় ওইরকম অপমানিত হওয়ার পরে জনের অবস্থা খুবই বাজে হয়ে পড়েছিল। একদম পাগল হয়ে গিয়েছিল সে। বারবারই তার মনে পড়ছিল সেই অপমানের কথা। এক পর্যায়ে সে আজব একটা আওয়াজ শুনতে পায়। তারপরে খেয়াল করে সে দেখতে পায় সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে ওটা নিজেই। সে বিভিন্ন কথা বলতে থাকে জনকে। আসলে জনের সাবকনসিয়াস মাইন্ড নিজেকে একটা ডেভিল রূপে ক্রিয়েট করেছিল, এই জন্য সে জনকে খারাপ হওয়ার পরামর্শ দিচ্ছিল। এক পর্যায়ে সেই ব্ল্যাক জনের হাতে থাকা বন্দুক দিয়ে গুলি করে সে আসল জনকে। কিছুক্ষণ পর একজন কনস্টেবলের ডাকে জ্ঞান ফিরে পায় জন। তারপর সেই কনস্টেবলটা এসে ওকে একটা পোশাক দেওয়ার জানায় যে রাঙাকে ধরে এনেছে থালাপতি। তখন ওই ড্রেসটা পরে নিয়ে জন গিয়ে রাঙার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে। এখন ওর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল যে জনকে অপমান করেছিল রাঙা এটা সেই জন নয়। এই জন এখন হয়ে গেছে একদম পুরো ইভিল। তারপর এখান থেকে ওর সাথে কথাবার্তা শেষ করে বের হয়ে গিয়ে কিছু খারাপ মানুষের সঙ্গে লিঙ্ক করে জন। আর ডিপার্টমেন্টের পাওয়ার তো ওর ছিলই, সব কিছু দিয়ে অনেক তাণ্ডব চালায় পুরো রাজ্যে। সেই সময়টা একটা ফেস্টিভ্যাল হচ্ছিল। সেই ফেস্টিভ্যালের পটকাগুলো যে ব্যবহার হচ্ছিল সেগুলোর মধ্যেও ছিল আসল ধামাকা। এগুলো তো অনেক মানুষ মারা যায়। এই ব্যাপারগুলো যে জনের ইশারাতেই হচ্ছে এটা আবার জেনে যায় থালাপতি আর চলে আসে জনের সাথে কথা বলার জন্য। কিন্তু এসে যখন এই কর্মকাণ্ড সম্পর্কে জনকে বলতে থাকে তখন থালাপতির সাথেও বাজে ব্যবহার করতে থাকে জন আর ওকে ডেকে নিয়ে যায় নিজের পার্সোনাল রুমে, যেখানে সে সন্ত্রাসীদের ধরার জন্য কত ধরনের প্ল্যান করেছিল সেইগুলো ওকে দেখায়। কিন্তু লাভ কি হয়েছে? সে তো পাওয়ারফুল মানুষের সঙ্গে পেরে ওঠেনি, এমনকি সরকারও তার সাথ দেয়নি। এই জন্যই ওকে এখন খারাপ হতে হয়েছে। থালাপতি ওকে বোঝানোর অনেক করে চেষ্টা করে কিন্তু লাভ তেমন একটা হয় না। এক পর্যায়ে থালাপতির সঙ্গে থাকা ওকে গুলি করে মেরে ফেলে জন। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় থালাপতি আর ফাইট করতে শুরু করে দেয় জনের সাথে। অনেকক্ষণ চলে ওদের দুজনের মধ্যকার এই ফিস্ট ফাইট। তারপর একটা গুলি করে, সেটা গিয়ে জনের কাঁধে লাগে। আরেকটা গুলি করলে সেটা গিয়ে জনের পেটে লাগে। তখনই অনেকগুলো পুলিশ এসে ধরে ফেলে আবার থালাপতিকে। জনকে এভাবে গুলি করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল থালাপতিকে এবং জেলে পাঠানো হয়েছিল। এমনকি ওর বন্ধুকে যে জন মেরে ফেলেছিল সেটার ব্লেমও এসে পড়েছিল থালাপতির কাঁধেই। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। আসলে এই কাহিনীটা জন বলছিল ওখানে থাকা সবাইকে। কাহিনীটা শুনে তো সেখানে থাকা সবাই বুঝতে পারে যে থালাপতি কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে। ভিজিরও আর বুঝতে বাকি থাকে না যে থালাপতি তাকে কতটা ভালোবাসে। এজন্য সে সিদ্ধান্ত নেয় যে সে আর্মিতে জয়েন করবে। তার পরপরই থালাপতি ওকে নিয়ে চলে আসে আর্মি ট্রেনিং সেন্টারে। সেখানে এসে দেখতে পায় এখানে একটা মেয়েও নেই। তারপরেও ভিজিকে এখানেই ভর্তি করে দিতে চায় থালাপতি, কারণ শহরের মধ্যে এটাই ছিল বেস্ট। কিন্তু কোনোভাবেই ওকে নিতে চাচ্ছিল না সেই ট্রেনার, কারণ তার ধারণা মেয়ে মানুষ আর্মিতে জয়েন করার যোগ্যতা রাখে না, ওরা হচ্ছে দুর্বল। কিন্তু তবুও অনেক করে ওনাকে রিকোয়েস্ট করতে থাকে থালাপতি। তখন সেই ট্রেনারটা ভিজিকে ডাক দেয় আর ওকে দিয়ে বিভিন্ন ব্যায়াম করায়, কিন্তু কোনোটাই ঠিকভাবে করতে পারছিল না ভিজি। শেষে সেই ট্রেনারটা তার বেস্ট স্টুডেন্টকে ডাক দেয় এবং ফাইট করতে বলে ভিজির সাথে। ওর একটা ঘুষি এবং একটা লাথি খেয়ে বাজে অবস্থা হয়ে যায় ভিজির। তখন সেই ট্রেনারটা থালাপতিকে বলে, দেখেন মেয়ে মানুষ কতটা দুর্বল, ওদের দিয়ে কোনোভাবেই আর্মিতে লড়াই করা সম্ভব নয়। কিন্তু ওর কথার সাথে একদমই একমত হতে পারে না থালাপতি, আর যায় সেই রিংয়ের মধ্যে। গিয়ে সেই ছেলেটাকে বলে, তোমার বয়স তো 25 আর আমার বয়স তো 50, আসো তুমি আর আমি ফাইট করি, দেখি তুমি আমার সাথে পারো কি না। থালাপতির সাথে সেই ছেলেটা কোনোভাবেই পেরে উঠছিল না, ওর অনেক বাজে অবস্থা করে ফেলে থালাপতি। ট্রেনারটাকে কিছু একটা বলতে যাবে ঠিক তখনই সেখানে চলে আসে কয়েকটা গার্ড। একটা লোককে ধরে এনেছিল, সাথে ছোট্ট একটা মেয়েকে। এখানে এসেই জানায় ছোট্ট মেয়েটাকে চকলেট দিয়ে ওকে ব্যাড টাচ করতো এই লোকটা। তখন থালাপতি যায় ওই ছোট্ট মেয়েটার কাছে এবং জিজ্ঞেস করে, তোমাকে ইনি কি প্রত্যেক দিনই চকলেট দিত আর এমনটা করতো? মেয়েটা বলে যে হ্যাঁ। থালাপতি তখন ওই ছোট্ট মেয়েটিকে বলে, তোমাকে কি কেউ শেখায়নি যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ? ছোট্ট মেয়েটা বলে যে না। তখন ওকে নিয়ে থালাপতি চলে আসে সেই মেয়েটার স্কুলে। ওই সময় স্কুলটাতে একটা প্রোগ্রাম হচ্ছিল। তখন স্টেজে যায় থালাপতি এবং এই ব্যাপার স্যাপার নিয়ে কথা বলে, সাথে জানায় আজকে আমি সবগুলো ক্লাস নেব। এরপর থেকে যেন সকল ক্লাস এমনভাবেই নেওয়া হয়। মেয়েদের নিয়ে আরও অনেক ভালো ভালো কথা বলে থালাপতি। মেয়েদেরকে ছোটোবেলা থেকেই শেখাতে হবে যে কোনটা গুড টাচ এবং কোনটা ব্যাড টাচ, এবং কেউ যদি তাদের সাথে ব্যাড টাচ করে তাহলে যেন এটার প্রতিবাদ করে ওরা। প্রতিবাদ বলতে আশেপাশে যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ থাকে তাদের যেন তারা বলে দেয়, বা গিয়ে বাসায় তার বাবা মাকে যেন বলে।
ওর মুখে এমন কথাগুলো শুনে ট্রেনারের মন গলে যায় এবং গিয়ে থালাপতিকে স্যালুট দিয়ে বসে। তারপর ভিজিকে ভর্তি করিয়ে নেয় ওই একাডেমিতে। এখানে ট্রেনিং শুরু করে দেয় ভিজি। খুব ভালোভাবেই চলছিল ট্রেনিং, কিন্তু এর মধ্যেও মাঝে মধ্যে ওর একটু সমস্যা হতো। ভিজির আগে যে সমস্যাটা ছিল সেটা এখনও মাঝে মধ্যে দেখা যেত। আচমকা কোনো একটা কিছু জিনিস ঘটতে দেখলে ওর নিঃশ্বাসগুলো আটকে যেত। একদিন ভিজি ট্রেনিং করতে থাকলে সেখানে থালাপতি এসেছিল। তখনই আবার ওর ওই সমস্যাটা হয়েছিল। এটা দেখে খানিকটা চিন্তিত হয়ে পড়ে থালাপতি। কিছুক্ষণের মধ্যেই সেখানে ভিজির ওই বয়ফ্রেন্ডও চলে আসে। তখন ভিজিকে ডিস্টার্ব করতে বারণ করে থালাপতি, কিন্তু ভিজি যখন ওকে দেখতে পায় তখন ওর নিজের কাছে ডেকে নেয় এবং কথা বলতে থাকে। ছেলেটা এসেই ভিজিকে বলে, তোমার এগুলো করার কোনো প্রয়োজন নেই, আমি নতুন একটা বিজনেস শুরু করছি, তো তুমি আমার সাথে চলে এসো। তোমাকে দিয়ে সব আর্মিতে জয়েন করা হবে না, চলো আমরা বিয়ে করে ফেলি। তবে ভিজি বলে যে না, এটাই আমার এখন স্বপ্ন। এটা শুনে ছেলেটা বলে, তুমি আবারও তোমার চাচার ট্র্যাপে পড়ছো? আমাকে বাদ দিয়ে তুমি ওনার কথা বিশ্বাস করছো? তখন ভিজি বলে যে হ্যাঁ করছি, কারণ উনি গত 12 বছর ধরে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন। আমার জন্য কত যে স্যাক্রিফাইস করেছেন এগুলো তুমি চিন্তাও করতে পারবে না। ভিজির মুখে এমন কথা শুনে মন ভালো হয়ে যায় থালাপতির। এতদিনে পাওয়ার সকল কষ্টই যেন পানি হয়ে যায়। দেখা যায় থালাপতি এবং কাইল মিলে জনের খোঁজ নিচ্ছিল। তারা জন সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। এভাবে কেটে যায় কিছুদিন। এখন রাঙাও জনের আন্ডারে কাজ করত। এর জন্য জন ওকে বলে জঙ্গলের মধ্যে থাকা ওই গ্রামটাকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য, যেটাকে এর আগেরবার থালাপতি বাঁচিয়েছিল। তখন রাঙ্গা অনেক মানুষজন নিয়ে চলে যায় সেখানে এবং সেই গ্রামের মানুষজনকে মারতে শুরু করে। কিছু সময় এভাবে ওরা খুন খারাপি চালায়। গ্রামের মানুষগুলো শুধু বারবারই থালাপতির নামে নিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে থালাপতি। সেই সন্ত্রাসীদেরকে মারতে শুরু করে, ওদেরকে প্রচণ্ড মারধর করে। তারপর ধরে নিয়ে চলে আসে একটা ওয়ার হাউসে, আর হাতে সেই আগের চাবুকটাই নিয়ে নেয়। সেটা দেখেই কথা বলতে শুরু করে রাঙ্গা, কারণ আগের বারের মার ওর এখনও মনে ছিল। আসলে জনকে যেদিন গুলি করেছিল থালাপতি, সেখান থেকে কোনোভাবে ওকে বাঁচিয়ে নিয়েছিল কেউ। তারপর ওকে এখান থেকে আফ্রিকা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল রাঙ্গাই। সেখানে গিয়ে জন আস্তে আস্তে অনেক পাওয়ারফুল হতে থাকে। এক পর্যায়ে আফ্রিকার সেই দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেয় জন। এরপর পুরো দেশই সে দখল করে নেয়। ওর এখনকার প্ল্যান হচ্ছে এই দেশটাকেও ঠিক একই কাজ করা এবং পুরো দেশকে নিজের বানিয়ে নেওয়া। এই কথাগুলো শুনে তো চমকে ওঠে থালাপতি। কিভাবে সে এখন জনকে থামাবে? ওর কাছে তখন টাকা পয়সা পাওয়ার কোনো কিছুরই কমতি নেই। এরপর কেটে যায় আরও কয়েকদিন। সিএম অফিসে একটা মিটিং চলছিল। সেখানকার স্পেশাল সব সোলজারকে টাকার মাধ্যমে নিজের করে নিয়েছিল জন। ওদের সহযোগিতায় তার কিছু লোক ঢুকে পড়েছিল সিএম অফিসের ভেতরে। সেখানে থাকা অন্য সকল সোলজারকে মারতে শুরু করে ওরা। এভাবে অনেকক্ষণ খুন খারাপ করার পরে জনও সেখানে এসে পৌঁছে। সিএম সহ বড় বড় যে অফিসারগুলো ছিল তাদের সবাইকে জিম্মায় নিয়ে নেয় জন। পুরো অফিসটাই এখন ওর দখলে। এখানে তার লোকজনেরা বড় বড় অনেকগুলো বক্স নিয়ে আসতেছিল। কি আছে আসলে ওই বক্সগুলোর মধ্যে? ততক্ষণে সিএম অফিসের বাহির দিয়ে হাজার হাজার সৈন্য চলে এসেছিল। যে কোনো মূল্যেই সিএম অফিসকে শত্রুমুক্ত করতে হবে। ওরা সব হ্যান্ড মাইক দিয়ে ভেতরে থাকা শত্রুদেরকে ওয়ার্নিং দিচ্ছিল। এভাবে কেটে যায় কিছুক্ষণ। হঠাৎ করে ভেতর থেকে দেয়াল ভেঙে বাইরে বের হতে থাকে কিছু একটা। দেখা যায় ওই বক্সগুলোর মধ্যে ছিল আসলে রোবট। এগুলো ছিল অনেক অ্যাডভান্সড টেকনোলজির রোবট সৈন্য। এদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না সাধারণ সোলজাররা। পুরো এলাকাটাই যেন একটা যুদ্ধের ময়দান হয়ে গেছে। পুলিশ এবং আর্মিরা হেলিকপ্টার নিয়ে এসে ওই রোবটগুলোর সাথে ফাইট করতে থাকে, কিন্তু সেগুলো নিয়েও পেরে উঠছিল না ওই রোবটগুলোর সঙ্গে। রোবটগুলো একতরফা মানুষদেরকে মেরেই চলছিল। এমতো অবস্থায় ওখানে থাকা টপ কমান্ডের সবাই পিছনে হটার সিদ্ধান্ত নেয়, না হলে এখানে থাকা সকল সোলজারই মারা পড়বে। এদিকে ভেতর থেকে জন ডিক্লেয়ার করে দেয় যে এটাকে পাকিস্তানের সঙ্গে অ্যাটাচ করবে। ওর বক্তব্য আবার পুরো নিউজ মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এতে করে দেশের ভেতরে থাকা সব মুসলমানদের সমস্যা হতে শুরু করে। হিন্দু অন্ধভক্তরা তাদের বাড়িঘর ভাঙচুর সহ অগ্নিসংযোগ করতে শুরু করে। মুসলমানরা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবে যে, কিন্তু পুলিশরাও তাদের দরজাগুলো আটকে দিয়েছিল। সূক্ষ্ম প্ল্যানের মাধ্যমে এখানে মুসলমানদের মারার চিন্তাভাবনা হচ্ছিল। পুরো দেশের অবস্থা ঘোলাটে হয়ে যায়। এক প্রকারের গৃহযুদ্ধ লেগে গিয়েছিল এই দেশে। অন্যদিকে দেখা যায় থালাপতি আর কাইল মিলে একটা টিম প্রস্তুত করছিল। এই টিমে ছিল একজন সায়েন্টিস্ট। সে কয়েকটা প্রোটোটাইপ লেজার গানও তৈরি করে ফেলেছিল, যেগুলো দিয়ে খুব সহজেই ওই রোবটগুলোকে মারা সম্ভব। ওদের মধ্যে 3টা টিমে ভাগ করা হয়। একটা টিম যাবে সরাসরি ফাইট করতে সেই লেজার গানগুলো নিয়ে, আরেকটা টিম যাবে কন্ট্রোল রুমে আর সেই রোবটগুলোকে নিজেদের করে নিবে, আর অন্য টিমে থাকবে থালাপতি এবং ভিজি।
তারা গাড়ি নিয়ে সামনে দিয়ে ঢুকে জনকে কনফিউজড করবে। ঠিক করাও হয় তেমনটাই। 3টা টিম যায় 3 দিকে। থেলাপতি ও ভিজি যে গাড়িটা নিয়ে যাচ্ছিল সেটা ছিল হাই কোয়ালিটির একটা গাড়ি। ওদেরকে দেখার সাথে সাথে অনেকগুলো ড্রোনকে ওদের পেছনে লাগিয়ে দিয়েছিল জন, কিন্তু এগুলো ওদের গাড়িটার কিছুই করতে পারে না, কারণ থেলাপতি একটা মিসাইল মেরে সেই সবগুলোকেই ধ্বংস করে ফেলেছিল। তার পরপরই ওদের গাড়িতে অ্যাটাক করে অনেকগুলো রোবট। আস্তে আস্তে ওদের গাড়ি ড্যামেজ হতে শুরু করে। এতক্ষণে কন্ট্রোল রুমে ঢুকে গিয়েছিল ওদের লোকজন, তারপর কোডিং করতে শুরু করে। এটা একটু সময়ের ব্যাপার। এদিকে বাজে অবস্থা হয়ে যাচ্ছিল থেলাপতিদের গাড়ির। অনেকক্ষণ এমন চলতে থাকলে হঠাৎ করে গাড়িটা ভাঙতে সক্ষম হয় সেই রোবটগুলো। এসে দুজনকে মেরে ফেলবে, ঠিক তখনই সেই রোবটগুলো থেমে যায়। মানে কন্ট্রোল রুমের কাজ শেষ হয়ে গেছে। এখন রোবটগুলো মনে করছে যে এরা ওদের ফ্রেন্ড, আর নিজেরা রোবটগুলো ফাইট করতে শুরু করেছে। এভাবে ওরা ঢুকে পড়ে সিএম এর অফিসের ভেতরে। গিয়ে দেখা হয়ে যায় জনের সাথে। তারপর শুরু হয়ে যায় ফাইট। ভিজিও এখানে ফাইট করছিল। কিছুক্ষণ ফাইট করার পরে হঠাৎ করে জন ধরে নিয়ে আসে সিএমকে। এর জন্য ওকে আর মারতে পারছিল না থেলাপতি, কারণ জনকে কিছু করলে হয়তোবা সিএমকে সে মেরে ফেলবে। তার পরপরই সেখানে এন্ট্রি নেয় জনের গার্লফ্রেন্ড। আসলে এতদিন ভেতর থেকে জনকে সেই সাহায্য করছিল। এখানে অবস্থা বেগতিক দেখে ওরা সবাই এখান থেকে পালাতে যাবে। এজন্য জনের গার্লফ্রেন্ড একটা হেলিকপ্টার নিয়ে চলে আসে সাদে। যখন জন গিয়ে সেটাতে উঠবে, ঠিক তখনই ধ্বংস হয়ে যায় হেলিকপ্টারটা। মারা যায় জনের গার্লফ্রেন্ড। এতে অনেক কষ্ট পেয়ে যায় জন। ততক্ষণে সাদে থেলাপতিও চলে এসেছিল এবং ওরা দুজনে ফাইট করতে শুরু করে। কেউই যেন কারো চাইতে কম নয়। অনেকক্ষণই ওদের মধ্যকার এই ফাইটটা চলমান থাকে, কিন্তু শেষমেশ জন কোনোভাবেই ওর সাথে পেরে ওঠে না। ওকে একদম জানে মেরে ফেলে থেলাপতি। এরপর কেটে যায় কয়েকদিন। চলে আসে ওদের ইলেকশন। যে দলটা এতদিন ক্ষমতায় ছিল সেই দলই আবার কেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চাচ্ছিল। ঠিক তখনই দেখা যায় অনেক মানুষজন একসাথে চলে আসে, আর সবার হাতেই ছিল একটা করে ব্যাগ। তারপর মহিলাগুলো প্রথমে তাদের ব্যাগ থেকে একটা করে দাবটি বের করতে থাকে। এটা দেখে কেন্দ্র দখল করার লোকগুলো সরে যেতে বাধ্য হয়। খুব সুন্দরভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবার ভোটে থেলাপতিও দাঁড়িয়েছিল। সেই সিএম নির্বাচিত হয়। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। আসলে এই সিনেমাটি বর্তমান ভারত সরকার যা যা করছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে আমার মনে হয়। আর সে কারণেই হয়তোবা সিনেমাটি এতদিন পর্যন্ত সেন্সর বোর্ড আটকে রেখেছিল। তারপর পুরো সিনেমাটাই লিক করে দিয়েছে। এখনকার সরকার চাইছে যে কোনো মূল্যে বিজয় থেলাপতির যাতে ক্ষতি হয়, কারণ সে মানুষের ভালো চায়। সে কোনো ধর্মীয় দ্বন্দ্ব ফ্যাসাদ চায় না। এগুলো ছিল আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন। সাথে থেলাপতির বিভিন্ন বক্তব্য থেকে এটাই বোঝা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।